এক দেশে ছিলেন এক রাজা। তিনি নিজে ছিলেন এক মহাপণ্ডিত ব্যক্তি। কবি ও পণ্ডিতদের প্রতি তার শ্রদ্ধারও সীমা ছিল না। তিনি নতুন নতুন কবিতা, শ্লোক ইত্যাদি শুনতে ভালোবাসতেন। দেশ বিদেশের কবি ও পণ্ডিতেরা এসে তাকে নতুন নতুন কবিতা, শ্লোক শুনিয়ে যেতেন। আর রাজা খুশি হয়ে প্রত্যেককে তার যোগ্য পুরস্কার দিয়ে বিদায় করতেন। রাজবাড়ি থেকে সামান্য কিছু দূরে এক গ্রামে বাস করত এক গরিব ব্রাহ্মণ। ব্রাহ্মণ ছিল খুব সাদাসিধে প্রকৃতির মানুষ। তার না ছিল তেমন বিদ্যা, না ছিল কোনো সাহস। তার একমাত্র গুণ ছিল সে তার ব্রাহ্মণীকে খুব ভয় করত। ব্রাহ্মণীর কথার প্রতিবাদ করা বা তার কথা মতো কাজ না করার সাহস তার ছিল না। একদিন ব্রাহ্মণী তাকে বলল, দেখো, ছেলেপেলে নিয়ে দিনরাত আর কাহা তো উপোস করা যায়, তুমি একটা বিহিত করো। শুনেছি রাজা নাকি নতুন কবিতা শুনলে কবিকে পুরস্কার দেন। তুমি কবিতা রচনা করে রাজবাড়িতে যাও, রাজার কাছ থেকে পুরস্কার নিয়ে এসো। ব্রাহ্মণীর কথা শুনে ব্রাহ্মণ তো অবাক। সে তোতলিয়ে বলল, কবিতা রচনা করব আমি? তুমি বলছো কি? তোমার কি মাথা খারাপ হয়েছে? কেন, তুমি তো প্রায় ছেলে মেয়েদেরকে কবিতা শোনাও। সেগুলো থেকে একটা কবিতা রাজাকে শুনিয়ে পুরস্কার নিয়ে এসো, বলল ব্রাহ্মণী। আরে, সেগুলো তো অন্যের কবিতা। রাজার কাছে তো নিজের রচনা কবিতা নিয়ে যেতে হয়। ব্রাহ্মণ তার স্ত্রীকে বোঝাতে চেষ্টা করে। ব্রাহ্মণী রেগে মুখ ঝামটা দিয়ে বলে, সেসব আমি বুঝি না। তুমি আজই রাজবাড়িতে কবিতা লিখে নিয়ে যাও আর রাজার কাছ থেকে বকশিস নিয়ে এসো। ব্রাহ্মণ আর কি করে? ব্রাহ্মণী যখন একবার মুখ দিয়ে বের করেছে, রাজবাড়িতে তাকে যেতেই হবে। কিন্তু সেখানে কি করে সে যাবে? সামান্য লেখাপড়া সে জানে বটে, কিন্তু একচরণ কবিতাও জীবনে কোনোদিন রচনা করেনি। অথচ ব্রাহ্মণীর আদেশ না মানলে সে লঙ্কা কাণ্ড বাঁধাবে। ব্রাহ্মণীর এই মেজাজকে সে বড় ভয় করে। চিন্তিত মনে ব্রাহ্মণ রাজবাড়ির দিকে পা বাড়ালো। তখন পৌষ মাস। কৃষকেরা রবি ফসলের চাষ করেছে। মাঠ জুড়ে সরিষা, কলাই, মটর, শনপাট ইত্যাদি ফলে রয়েছে। ফসলের ক্ষেতগুলো ফুলে ফুলে ভরে উঠেছে। এগুলোর মধ্যে সরিষা ফুলগুলো দেখতে ভারী সুন্দর। সারা ক্ষেত জুড়ে হলুদ রঙের মেলা। ব্রাহ্মণ দু চোখ ভরে দেখছে। দেখে দেখে তার যেন তৃষ্ণা মিটছে না। একটা শিয়াল উঁচু শনপাট ক্ষেত থেকে বের হয়ে কোথায় যেন যাচ্ছিল। ব্রাহ্মণের সামনে পড়ে গেল সে। অমনি প্রাণের ভয়ে সে কাছেই একটা সরিষা ক্ষেতে ঢুকে পড়ল। অজস্র সরিষা ফুল ফুটে রয়েছে সারা ক্ষেতে। সরিষা ক্ষেতে শিয়াল ঢুকলে অসংখ্য ফুল দেখে তার চোখে ধাঁধা লেগে যায়। সে কোনো দিকে আর যেতে পারে না। তাই শিয়াল পড়েছে মহা বিপদে। ক্ষেতের বাইরে ব্রাহ্মণ, আর সে নিজে চোখ ধাঁধানো সরিষা ফুলের মাঝখানে। সে মহা ফাঁপড়ে পড়ে গেল। সে একবার এদিকে যেতে চায়, আর একবার ওদিকে যেতে চায়, কিন্তু কোনো দিকেই যেতে পারে না। ব্রাহ্মণ দাঁড়িয়ে দাঁড়িয়ে শিয়ালের এই তামাশা খুব মজা করে দেখছিল আর মনে মনে বেশ হাসছিল। হঠাৎ তার খেয়াল হলো,
আরে, একে নিয়ে তো একটা কবিতা লেখা যায়। সে সঙ্গে সঙ্গে কাগজ কলম বের করে কবিতা লিখতে বসে গেল। সে লিখল, টুকটাক দৌড় দিবানা। এই এক চরণ লেখার পর আর কিছুই সে লিখতে পারল না। তাতে কি, এক চরণ কবিতা তো হয়ে গেল। সে মনের আনন্দে রাজবাড়ির দিকে এগিয়ে চলল। একটু যাবার পর পথে পড়ল শুকনো খাল। তার পাড় দিয়ে তার যাওয়ার পথ। একটা বড় ব্যাঙ খালের পাড়ে বসে শীত বিকেলে রোদ পোহাচ্ছিল। ব্রাহ্মণকে দেখে সে বিরক্ত হয়ে ধপ করে খালের তলায় পড়ে বসে রইল। ব্যাঙের এই কাণ্ড দেখে ব্রাহ্মণ খুব খুশি হয়ে গেল। সে তার কবিতার আরো কিছু মাল মশলা পেয়ে গেছে। সে তাড়াতাড়ি খাতা কলম বের করে সেখানে বসে লিখে ফেলল, ধপ্পর করে বসে রইলা না। 2 চরণ কবিতা হয়ে গেছে। ব্রাহ্মণের খুশি দেখে কে? মনের আনন্দে সে রাজবাড়ির দিকে এগিয়ে চলল। ব্রাহ্মণ রাজবাড়ির ফটকের কাছাকাছি এসেছে। এমন সময় সে দেখল রাজার খাস চাকর বীরজোর বীরের মতো হাত নেড়ে তার নিজের ঘরের দিকে চলেছে। ব্রাহ্মণ এই লোকটিকে ভালো করেই চেনে। তার অদ্ভুত চলনভঙ্গি ব্রাহ্মণের কবিত্ব শক্তিকে জাগিয়ে তুলল। সঙ্গে সঙ্গে সে কাগজ কলম নিয়ে বসে পড়ল এবং বীরজোরকে কেন্দ্র করে সে কবিতা লিখল, রাজার চাকর বীরজোড়ায় হাত নেড়ে সে বাড়ি যায়। ব্যাস, ব্রাহ্মণের কবিতা রচনা শেষ। পরম তৃপ্তির সঙ্গে সে মহারাজের সামনে গিয়ে হাজির হল। মহারাজকে অভিবাদন জানিয়ে ব্রাহ্মণ তার কবিতা মহারাজের হাতে তুলে দিয়ে বলল, এই কবিতা আমি নিজে রচনা করেছি, পাঠ করতে আজ্ঞা হোক। নতুন কবিতার কথা শুনে মহারাজ খুব খুশি হলেন। তিনি ব্রাহ্মণের হাত থেকে কাগজখানা নিয়ে পড়লেন, টুকটাক দৌড় দিবানা, ধপ্পর করে বসে রইলা না। রাজার চাকর বীরজোড়ায় হাত নেড়ে সে বাড়ি যায়। কবিতার মাথা মুন্ডু তিনি কিছুই বুঝতে পারছেন না। ব্যাপার কি? তিনি আবারও পড়লেন। না, তিনি কোনো অর্থই খুঁজে পাচ্ছেন না। তিনি ভাবলেন, এ কবিতা কি তবে অর্থহীন? না, তা তো হতে পারে না। কবিরা তো অর্থহীন কবিতা লেখেন না। আর এই নতুন কবি কবিতা লিখেছেন, নিশ্চয়ই এর মধ্যে কোনো অর্থ আছে, অথবা কোনো প্রহলিকা আছে। অথচ তিনি কোনো মতেই এর অর্থ উদ্ধার করতে পারছেন না। এ তো বড় লজ্জার কথা। এখন যদি তিনি বলেন এই কবিতা অর্থহীন, আর কবি যদি অর্থ বের করে দেয়, তখন তার কি অবস্থা হবে? তিনি মহা ফাঁপড়ে পড়ে গেলেন। এখন কি করা যায়? অপরাহ্নের শেষ বেলা, সভা শেষ হবার সময় হয়ে এসেছে। মহারাজ বুদ্ধি খাটিয়ে বললেন, কবি, আজ বড় অবেলায় আপনি এসেছেন। সভা পণ্ডিতগণ যে যার ঘরে ফেরার জন্য অস্থির হয়ে পড়েছেন। আজ আপনার কবিতা পাঠ ও আলোচনার সময় নেই। আপনি দয়া করে কাল আসবেন। তখন আপনার কবিতার গুণ বিচার করে পুরস্কার দেয়া হবে। ব্রাহ্মণকে বিদায় করে দিয়ে মহারাজ অন্তঃপুরে গেলেন না। তিনি মন্ত্রণা কক্ষে গিয়ে ঢুকলেন। ঘরের দরজা বন্ধ করে তিনি কবিতাটি অনেকবার পড়লেন, কিন্তু একবারও কোনো অর্থ বের করতে পারলেন না। তিনি মহা ভাবনায় পড়ে গেলেন। পণ্ডিত বলে তার খ্যাতি দেশ বিদেশে।
অথচ এই 4 পঙ্কবটির কবিতার অর্থ তিনি বের করতে পারছেন না। এ তো মস্ত বড় কলঙ্কের কথা। সেখানে থেকে বেরিয়ে তিনি গেলেন বাগানে। একাকী বেড়াতে বেড়াতে তিনি আবার কবিতাটি আওড়াতে লাগলেন, কিন্তু অবস্থার কোনো পরিবর্তন হলো না। তার এই নিদারুণ অক্ষমতার কথা তিনি কাউকে মুখ ফুটে বলতেও পারছেন না। রাতে তিনি ভালো করে খেতেও পারলেন না। সারাক্ষণ মনে শুধু একই চিন্তা, এ কবিতার অর্থ তবে কি? রাতের আহার শেষ করে তিনি শোবার ঘরের দরজা বন্ধ করে বিছানায় গা এলিয়ে দিলেন। তারপর কবিতার অর্থ বের করার আশায় জোরে পড়তে লাগলেন। টুকটাক দৌড় দিবানা, থপ্পর করে বসে রইলানা, রাজার চাকর বীর জোড়ায়, হাত নেড়ে সে বাড়ি যায়। এদিকে হয়েছে কি, মহারানী ও মহামন্ত্রী ষড়যন্ত্র করে সে রাতেই রাজাকে মেরে ফেলার জন্য রাজার খাস চাকর বীরজোড়াকে নিযুক্ত করেছেন। বীরজোর এক বিরাট রামদা নিয়ে খাটের তলায় লুকিয়ে আছে। রাজা ঘুমিয়ে পড়লে সে রাজাকে গোপনে হত্যা করে বের হয়ে যাবে। কবিতার কথা বীরজোর কিছুই জানে না, তার জানারও কথা নয়। রাজা যখন কবিতার প্রথম 2 চরণ পাঠ করলেন, বীরজোর তখন খাটের নিচে বসে আছে। যখনই রাজা পড়লেন, রাজার চাকর বীরজোড়ায়, সে ভীষণ ভয় পেয়ে গেল। তার দৃঢ় বিশ্বাস হলো সে যে খাটের নিচেই বসে আছে, রাজা তা টের পেয়ে গেছেন। সে ভাবল সে গোপনে পালিয়ে যাবে। এই ভেবে সে যেই একটু নড়াচড়া করতে গেল, অমনি রাজা পড়লেন, টুকটাক দৌড় দিবানা। সঙ্গে সঙ্গে সে ভয় পেয়ে বসে পড়ল। অমনি রাজা পড়লেন, ধপ্পর করে বসে রইলানা। কি করবে না করবে তা ঠিক করতে না পেরে বীরজোড়া বসেই রইল। রাজা পড়লেন, রাজার চাকর বীরজোড়ায়, হাত নেড়ে সে বাড়ি যায়। নিজের নাম শুনে বীরজোড়া আবারও নড়ে চড়ে ওঠে। আর অমনি রাজা পাঠ করেন, টুকটাক দৌড় দিবানা। আর অমনি সে পালিয়ে যাবার চেষ্টা ছেড়ে বসে পড়ে। রাজা তখন পড়ে, ধপ্পর করে বসে রইলানা। এই রকম ভাবে রাজা যতই কবিতা পাঠ করতে থাকেন, বীরজোড়া পালিয়ে যাবার জন্য ততই ছটফট করতে থাকে। রাজা এর কিছুই জানেন না। তিনি কবিতার অর্থ বের করার জন্য বারবার পড়ে যাচ্ছেন, আর বীরজোড়ার অস্থিরতা ক্রমে বেড়েই চলেছে। শেষ পর্যন্ত সে আর সইতে পারল না। তার দৃঢ় বিশ্বাস জন্মালো যে রাজা সব ব্যাপার জেনে ফেলেছেন। তিনি তার প্রত্যেকটি গতিবিধি লক্ষ্য করছেন এবং পাকা মাছ শিকারীর মতো বড়শিতে গাঁথা মাছ নিয়ে তিনি মনের সুখে খেলা করে চলেছেন। তার ভাবনা হলো যে কোনো মুহূর্তে রাজা তাকে জল্লাদের হাতে সোপর্দ করে দেবেন। সে ভাবল এমন অপরাধ স্বীকার করে প্রাণ ভিক্ষা চাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এটাই তার শেষ চেষ্টা। সে খাটের তলা থেকে বেরিয়ে এসে রাজার পা দুটো জড়িয়ে ধরে আকুল স্বরে বলল, ধর্মাবতার, আমার কোনো দোষ নেই। মহারানী আর মহামন্ত্রী আমাকে এই কাজে নিযুক্ত করেছেন। আমি বড় গরিব। আমি টাকার লোভে আপনাকে মারতে এসেছিলাম। আমি আপনার কাছে জীবন ভিক্ষা চাই মহারাজ। রাজা চকিতের মধ্যে ব্যাপারটা বুঝে নিলেন। খাটের নিচে লুকোনো রামদাখানাও তিনি দেখতে পেলেন। রাজার ধমকে বীরজোর সব ষড়যন্ত্র ফাঁস করে দিল। রাজার আদেশে বীরজোর, মহারানী ও
মহামন্ত্রীকে বন্দি করে কারাগারে রাখা হলো। পরদিন প্রকাশ্যে রাজসভায় তাদের বিচার হবে বলে তিনি ঘোষণা করলেন। ব্রাহ্মণের কবিতার সঠিক অর্থ কি তা তিনি এতক্ষণে বুঝতে পেরেছেন বলে তার ধারণা হলো। ব্রাহ্মণের প্রতি কৃতজ্ঞতায় তার মন ভরে উঠল। এই ব্রাহ্মণ যথাসময়ে কবিতার মাধ্যমে তাকে হুঁশিয়ারি করে দিয়ে তার প্রাণ বাঁচিয়েছেন। ব্রাহ্মণকে উপযুক্ত পুরস্কার দেবেন বলে তিনি মনে মনে ঠিক করলেন। পরদিন বিচারে মহারানী ও মহামন্ত্রী প্রাণদণ্ড হল। বীরজোর দোষ স্বীকার করেছেন বলে তাকে সারা জীবনের জন্য কারাদণ্ড দেয়া হলো। তিনি ব্রাহ্মণকে ডেকে এনে প্রচুর পুরস্কার করলেন এবং সারা জীবনের জন্য তার মাসিক ভাতা বরাদ্দ করে দিলেন।